Friends, আজকের ক্লাসটা অনেক তাড়াহুড়োর মধ্যে নেওয়ার কারণে আজকে আমাদের কলেজে অ্যাসাইনমেন্ট জমা নিয়েছিলাম। আর সে অ্যাসাইনমেন্ট জমা নিয়ে কিছুক্ষণ আগেই জাস্ট বাসায় এসে গোসল করে ক্লাস, এবং খুব দ্রুত ক্লাসটা শেষ করতে হবে, কারণ না হলে আবার আপলোড করা যাবে না। এখন কেন এই বাক্যা কাহিনী বলছি? এই বাক্যা কাহিনী এই কারণে বলছি, কারণ আজকে যখন আমরা অ্যাসাইনমেন্ট নিতে গেলাম, ইংলিশের সেকেন্ড অ্যাসাইনমেন্ট, তোমাদের থার্ড উইক যে অ্যাসাইনমেন্টটা ছিল, দ্যাট মিনস জুভেনাইল ডেলিকুয়েন্সি। সো এই অ্যাসাইনমেন্টে যখন নিতে গেলাম, ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমার ফেরত পাঠাতে হয়েছে। ম্যাক্সিমাম স্টুডেন্টকে, আমার কাছে 221 জন স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা, এবং সেখান থেকে আমি মাত্র অ্যাকসেপ্ট করতে পেরেছি 48 or 49, 48 বা 49টা অ্যাকসেপ্ট করতে পেরেছি। এবং মনে হয় খানিক স্টুডেন্টকে আমি ফেরত পাঠিয়েছি মানে তারা আবার কারেকশন করে আবার এনে জমা দিবে। কেন এটা করছি? কারণ একটা জিনিস খেয়াল করলাম যে তারা একটা জিনিস বুঝে নাই। এই যে জুভেনাইল ডেলিকুয়েন্সি যেটা লিখতে বলেছিল, সেটা ছিল কি, রাইট আ প্যারাগ্রাফ অন জুভেনাইল ডেলিকুয়েন্সি। তাহলে জুভেনাইল ডেলিকুয়েন্সির উপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে, প্যারাগ্রাফ। এবং সেই প্যারাগ্রাফে কী কী ইনফরমেশনসগুলো থাকতে হবে সেগুলো তারা টপিক হিসেবে দিয়েছে, কী কী ইনফরমেশনসগুলো তোমাকে দিতে হবে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝে নাই ওই যে টপিক হিসেবে, মানে কী কী জুভেনাইল ডেলিকুয়েন্সি কাকে বলে, কেন জুভেনাইল ডেলিকুয়েন্সি হচ্ছে, এই যে পয়েন্টসগুলো দিয়েছে, তারা মনে করেছে যে এগুলো প্যারা ওয়াইজ দিতে হবে, যার ফলে তাদের অ্যাসাইনমেন্টে দেখা গেল 5 প্যারা, 6 প্যারা, 7 প্যারা পর্যন্ত তারা লিখে নিয়ে এসছে। প্যারা বুঝিস তো? হ্যাঁ, 3-4টা লাইন একটা প্যারা, তারপর আবার নতুন করে শুরু করছে আরেকটা প্যারা, তারপর নতুন করে শুরু করছে আরেকটা প্যারা, এরকম 4-5টা প্যারা লিখে নিয়ে আসছে। এবং এগুলো সবগুলো আমাকে আবার ফেরত পাঠাতে হলো, কারণ প্যারাগ্রাফ মানে ইউ হ্যাভ টু রাইট ইট ইন আ সিঙ্গেল প্যারাগ্রাফ, অ্যান্ড ইউ জাস্ট কান ডিভাইড ইট ইনটু মোর প্যারাগ্রাফস। অনেকগুলো প্যারাগ্রাফস আমরা করতে পারি কোথায়? কম্পোজিশনের ক্ষেত্রে। প্যারাগ্রাফ, ওয়ান সিঙ্গেল প্যারাগ্রাফ, ওখানে তুমি ভাগ করতে পারবা না। ওকে, এই কথাটা তোমাদেরকে বলে রাখা, কারণ তোমাদের কলেজ হয়তো এখনও জমা নেয়নি, জুভেনাইল ডেলিকুয়েন্সির উপর জমা নেয়নি। সো তোমরা যদি প্রিপেয়ার করে থাকো বা প্রিপারেশনে থাকো যে জুভেনাইল ডেলিকুয়েন্সি আমরা তৈরি করছি, তাহলে সেক্ষেত্রে একটু মাথায় রেখো পুরোটা 1 প্যারা হতে হবে, পুরোটা 1 প্যারা। এখন সেটা 1 পৃষ্ঠা হোক, 1.5 পৃষ্ঠা হোক, 2 পৃষ্ঠা হোক, না 200 বা 250 ওয়ার্ডস, কত জানি ওয়ার্ডস বলছে। সো যাই লিখো, বাট একটা প্যারা, সিঙ্গেল প্যারা, ওটার মধ্যে আলাদা আলাদা প্যারা করতে পারবে না। এখন আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে টিচারদের কাছে যে যদি ভুল হয় তাহলে অবশ্যই তাকে দিয়ে দিবেন, ফেরত দিবেন, এবং সে কারেকশন করে আবার দিবে। এখন গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেকস এগুলো যদি থাকে, এগুলো তো আর তাকে ফেরত দেওয়া হবে না, এগুলো তাকে কারেকশন করে তার মার্কস কমিয়ে দেওয়া হবে। বাট এটা যেটা একদম মূল বেসিকে যেটা ভুল, যে প্যারাগ্রাফ, অথচ প্যারাগ্রাফের মধ্যে 4-5টা প্যারা লিখে ফেলেছে, এই ধরনের ভুলগুলোকে অবশ্যই শুধরাতে হবে। তাই আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, অনেকের কলেজ নাও দিতে পারে, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। এরকম অনেক কিছুই হয়, অনেক কিছু হয়। যেমন গতবার ওই যে শর্ট স্টোরি দ্যাট আই হ্যাভ রেড, এই যে অ্যাসাইনমেন্টে ছিল, একটা স্টুডেন্ট, তোমাদেরকে বলেও ছিলাম হয়তো, যে সেখানে লিখে দিয়েছে একটা কবিতার উপর, একটা কবিতা সামারি করে সেটাকে লিখে দিয়েছে। তাহলে লিখতে বলা হয়েছে শর্ট স্টোরি, যেটা তুমি পড়েছো সেটার উপর তোমার অ্যাসাইনমেন্টটা ছিল, কিন্তু ওখানে লিখে দিয়েছে কবিতার উপর অ্যাসাইনমেন্টটা। সো এগুলো কাটা যাবে। ওকে, সো তোমাদেরকে বলা যে দেখো, জুভেনাইল ডেলিকুয়েন্সি তুমি যখন করছো তখন সেগুলো প্যারা ভাগ করবে না, পুরোটা 1 প্যারা হবে। যাও, ক্লাসটা একটু হয়তো ছোট করতে হবে, কারণ আমি না হলে ক্লাসের এখন বাজে প্রায় 4টা বাজার 5 মিনিট বাকি। সো যদি আমি অনেক লম্বা করে ফেলি, এটাকে আপলোড করতে ঝামেলা হবে, এবং ঠিক টাইমে হয়তো তোমাদেরকে আমি 9টা বাজে হয়তো এটা আপলোড করতে পারবো না। হোয়াটএভার, আমি আমার কাজে চলে আসি, ন্যারেশনে চলে আসি। লাস্ট ক্লাসে আমরা ন্যারেশন করেছিলাম কি, আমার যেটা মনে আছে যে লাস্ট পয়েন্টে আমরা দেখেছিলাম ইয়েস এবং নো, এই যে শব্দগুলো থাকে, এই শব্দগুলোকে আমরা কত রকমভাবে ব্যবহার করতে পারি। এবং সেখানে আমরা দেখেছি যে ইয়েসকে আমরা 3 রকম, বা নোকে আমরা 3ভাবে ব্যবহার করতে পারি। যখন কেউ প্রশ্ন করে, তার প্রশ্নের উত্তরে আমরা ইয়েস বা নো দেখাই, এবং সেক্ষেত্রে ইন দি অ্যাফার্মেটিভ, ইন দ্য নেগেটিভ এভাবেও দেওয়া যায়। যদিও কোনো গ্রামার বই বলে যে, বা কোনো টিচারও বলে যে ইন দ্য অ্যাফার্মেটিভ বা ইন দ্য নেগেটিভ, এটা এখন চলে না, এটা এখন পুরনো ইংলিশ হয়ে গেছে। তাই ইন দ্য অ্যাফার্মেটিভ কথাটা না বলে ইয়েস বা নো দ্বারা যেটা বুঝিয়েছে সেটা বসাবা। এটা একটা গেল। সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, ইয়েস বা নো এর পরে যদি কোনো লাইন থাকে বা আর কোনো সেন্টেন্স থাকে, তাহলে
অ্যান্সার ইন দ্য অ্যাফার্মেটিভ যদি তুমি করো, অ্যান্ড দিয়ে করে দিতে পারবে না, সরি দ্যাট দিয়ে করে দিতে পারবে না। হি অ্যান্সার ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, এভাবে হবে না। হি অ্যান্সার ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড দিয়ে পরের বাক্যটা তুমি যুক্ত করতে পারবা। এটা হচ্ছে প্রশ্নের উত্তরে ইয়েস বা নো থাকলে কী করতে হবে সেটা আমরা দেখালাম। সেকেন্ড, আমরা ইয়েস নোটা দেখেছিলাম এরকম যে কেউ কোনো একটা প্রস্তাব দিল বা কেউ কোনো কিছু বলল, এবার তুমি তার সাথে একমত হলে বা একমত হলে না, তখন তুমি আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ আনসার ইন দ্য নেগেটিভ দিয়ে করতে পারবে না। তখন তোমাকে আনসারে কী লিখতে হবে? অ্যাগ্রিড বা ডিসঅ্যাগ্রিড। আই অ্যাগ্রিড উইথ হিম বা আই ডিসঅ্যাগ্রিড উইথ হিম, এরকম করে তোমাকে বলতে হবে। এটা হচ্ছে সেকেন্ড ইয়েস নো এর ব্যবহার। থার্ড, যখন কেউ জোর করে বলছে, তুমি বলছো নো আই ওন্ট গো, তুমি বলছো আমি যাব না, আর সে বলছে ইয়েস ইউ উইল গো, না তোকে যেতে হবে, হ্যাঁ তোকে যেতেই হবে। এই যে হ্যাঁ বললাম, এটা আনসার ইন দ্য অ্যাফার্মেটিভও হবে না, এটা অ্যাগ্রিডও হবে না, এটা কি হবে? ইনসিস্টেড। হি ইনসিস্টেড অন মাই গোয়িং। সো ইয়েস নো এর এরকম তিনটে ইউজ আমরা দেখেছি। আজকে আমরা যেগুলো দেখব সেগুলো হলো কি, খুব অল্প সময় নিব আজকে। ওকে, প্রথম যেটা দেখতে চাই সেটা হচ্ছে এরকম, ধরো একটা সেন্টেন্স দিল, হি স্যাড অল রাইট, হি স্যাড অল রাইট। এখন এই বানানটা নিয়ে একটু ঝামেলা আছে, এই বানানটা নিয়ে একটা ঝামেলা আছে, কারণ কেউ কেউ এটার আরেকটা বানান ইউজ করে এবং সেটা হয় এরকম যে ALRIGHT, অলরাইট। ওকে, এখানে একটা জিনিস যেটা খেয়াল করবা সেটা হচ্ছে অলরাইট, AL দিয়ে যখন লিখছো তখন পুরোটা একটা ওয়ার্ড, আর যখন অলরাইট লিখছো তখন তোমাকে একটু দেখতে হবে মাঝখানে কিন্তু একটা স্পেস আছে। অর্থাৎ আমি লিখতে গিয়ে হয়তো তাড়াহুড়ো করে লিখেছি, এই ওয়ার্ডটা আসলে লিখতে হবে কীরকম, এরকম অলের পর একটা স্পেস দিয়ে তারপর রাইট, অলরাইট, কেমন? এটাই। সো অল রাইট দুইটা আলাদা আলাদা ওয়ার্ড, ওকে, আর এখানে সিঙ্গেল ওয়ার্ড। ওকে, এখন যে বিষয়টা হবে সেটা হচ্ছে কি স্যার, এই দুইটার মধ্যে পার্থক্য কী? পার্থক্য হলো এটাকে, এই অল রাইটটাকে শর্ট ফর্ম করে একটু ছোট করে আমরা কি বলি? অল রাইট। তবে এই অল রাইটটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়, এটা একটু মাথায় ঢুকাও, এটা মাথায় ঢুকাও। ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে এটাকে ইউজ করা হয়। ইনফর্মাল মানে কি, ওই আমরা বন্ধু বান্ধবদের সাথে যেরকম কথাবার্তা বলি না, সেখানে এগুলো ইউজ করা হয়। কিন্তু যখনই তুমি কোনো ফর্মাল রাইটিংয়ে যাবা, ফর্মাল রাইটিং, তুমি কোনো অ্যাপ্লিকেশন লিখছো, চিঠি লিখছো, প্যারাগ্রাফ লিখছো বা স্টোরি লিখছো, কম্পোজিশন লিখছো, যেটা কেউ একজন এক্সামিন করবে, সেক্ষেত্রে অবশ্যই এই ওয়ার্ডটাকে অ্যাভয়েড করবে। ফর্মাল রাইটিংয়ের জন্য এটাকে অ্যাভয়েড করবে। ফর্মাল রাইটিংয়ের সময় কোনটা লিখবা? এটা, ইট ইজ অল রাইট, এই বানানটা আসবে, কেমন? এটা হচ্ছে পার্থক্য। এখন তোমার প্রশ্নের মধ্যে যেটা দিবে তুমি তো সেটাই করবা। তোমার প্রশ্নের মধ্যে যদি সিঙ্গেলটা দেন, সিঙ্গেল এলটা দেন, তাহলে তুমি সিঙ্গেল এল দিয়ে করবা, আর যদি ডাবল এল দিয়ে করেন তাহলে তুমি ডাবল এল করবা। তোমার তো কোনো টেনশন নাই, টেনশন টিচারের। তবে তুমি নিজের থেকে যখন লিখতে যাবা তখন এই অল রাইটটাকে অ্যাভয়েড করে এটাকে রাখবা। ওকে, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। নাও ইফ দেয়ার ইজ অল রাইট ইন আওয়ার সেন্টেন্স, দেন হাউ ক্যান উই টার্ন ইট ইনটু ইনডাইরেক্ট স্পিচ? কিচ্ছু না, একদম ইজি। হি সেড অলরাইট। এখন যেহেতু প্যাসেজ ন্যারেশন হবে, তাহলে সে কাউকে বলছে কথাটা, সেই হিসেবে আমরা টোল্ড বলতে পারি, কেমন? হি টোল্ড দ্যাট, কেমন? আবার চাইলে সেড সেডও রাখতে পারো, তোমার ইচ্ছা। তো আমি টোল্ড দিয়ে করছি, হি টোল্ড দ্যাট। আচ্ছা, কেন দ্যাট বললাম? কারণ এটা অ্যাসার্টিভ। এবার এই অল রাইটের মধ্যে দেখো কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই। যখনই কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকে না, তখনই তুমি সেখানে কল্পনা করে নিবা একটা ইট আছে, একটা ইজ আছে, ইট ইজ ধরে নিবা, ইট এবং ইজ আছে, আর এই ধরে নিয়েই তুমি এটাকে ইনডাইরেক্ট করে দিবা। হি টোল্ড দ্যাট ইট ওয়াজ অল রাইট, ইট ওয়াজ অল রাইট। ওকে, এখন এখানে আমি দেখে বলছি যে কিছু নাই দেখে ইট ইজ। এখন এখানে অন্য কোনো কিছুকেও বোঝাতে পারে, অন্য কোনো কিছুকেও বোঝাতে পারে। হাউ ইজ হি, ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম হাউ ইজ হি, সে কেমন আছে? না, একটু দেখাই বাবা, কারণ তোমাদের প্রশ্নগুলো আমাকে ভীষণ রকম আনন্দ দেয়। হি সেড টু মি হাউ ইজ হি, হি সেড টু মি হাউ ইজ হি। I said, ধর প্রশ্নটা এইভাবে গেল, I said all right, I said all right। তাহলে এবার খেয়াল কর, এখানে অল রাইট বলতে তুমি কি ইট ইজকে বোঝাচ্ছ? না, প্রথম লাইনটা কীভাবে লিখছো? হি আস্কড মি হাউ হি ওয়াজ,
লিখে দিই, না হলে তোরা আবার আমাকে প্রশ্ন করবি স্যার প্রথম লাইনটা কী হবে। হি আস্কড মি হাউ হি ওয়াজ। ওকে, এরপর যেহেতু আমি উত্তর দিচ্ছি, প্রশ্নের উত্তর দিচ্ছি, তাহলে আই স্যাডটা কী হয়ে যাবে, আই আনসার্ড দ্যাট। এবার আই আনসার দ্যাটের পর এবার প্রশ্ন হচ্ছে এখানে যে অলরাইট বলছে ঠিক আছে, তাহলে ঠিক আছে বলতে কি এটি ঠিক আছে নাকি সে ঠিক আছে, কোনটাকে বোঝাচ্ছি আমি? অবশ্যই সে ঠিক আছে সেটাকে বোঝাচ্ছি। কেমন, আমি এটাকে আরেকটু ভালো করে একটু চেঞ্জ করে দিই, না হলে তোর বুঝতে সমস্যা হবে। হাউ শি ওয়াজ, আমি একটু কারেকশন করে দিলাম, হাউ শি ওয়াজ, আই আনসার দ্যাট। তাহলে অলরাইট বলতে কে অলরাইট, এখানে অলরাইট হচ্ছে শি ইজ। তাহলে এই জায়গায় আসলে আমি কি ধরে নিব, কি আছে, শি ইজ অলরাইট। আর এটাকে ইনডাইরেক্ট করলে কি হবে, আই আনসার দ্যাট শি ওয়াজ অলরাইট, শি ওয়াজ অলরাইট। ওকে, তাহলে খেয়াল কর এই জায়গাটা যে কখনো এই অলরাইটটা ইট ওয়াজ হতে পারে, আবার কখনো অলরাইটটা শি ওয়াজ হতে পারে, হি ওয়াজ হতে পারে, দে ওয়্যার হতে পারে, হাউ আর দে, তুমি প্রশ্ন এভাবে করলো হাউ আর দে, আর তখন তোমার এখানে কি হয়ে যাবে, হি আস্কড মি হাউ দে আর, সরি ওয়্যার, হাউ দে ওয়্যার, আই আনসার দ্যাট দে ওয়্যার অলরাইট, তারা ঠিক আছে। ঠিক আছে, সো অলরাইট বলতে যে সবসময় ইট ওয়াজ দিয়ে করতে হবে তা কোনো কথা নেই, এটা তোমার সেন্টেন্স থেকে বুঝতে হবে আসলে কারা বা কোন জিনিসটা অলরাইট আছে তারা বলতে চাইছে, তারা যেটা বলতে চাইছে তুমি সেটা দিয়ে করছো। সেম ঘটনা ঘটবে অলরাইট ছাড়া আরেকটা শব্দ দিয়ে করা যায়, সেটা হচ্ছে কি ওকে। ওকে একই রকম, সো তুমি একই রকম বলো ইট ওয়াজ ওকে, অথবা হি ওয়াজ ওকে, অথবা শি ওয়াজ ওকে, অথবা দে ওয়্যার ওকে, যায় বসাবা পুরোটা অলরাইট ওকে সেম। ওকে, মানে ইউজটা সেমভাবে করবা। আশা করি এই দুইটা নিয়ে কোনো সমস্যা নেই, পারবো? ওকে অ্যান্ড অলরাইট। আমি একদম ভেঙে ভেঙে তোমার যাতে প্যাসেজ ন্যারেশনে গিয়ে কোনো প্রবলেম না হয় সেই জন্য ভেঙে ভেঙে কোন কোন জায়গায় তোমার প্রবলেম হতে পারে সেই জায়গাগুলোকে ডিটেক্ট করে করে একটা সলভ করে রাখছি, যাতে প্যাসেজ ন্যারেশনে গেলে আমরা খুব দ্রুত এগোতে পারি। কারণ অলমোস্ট এভরিথিং has been explained or has been what should I say, has been discussed in the class. So you should not feel any type of problem, or you should not face any type of problem while you are answering a passage narration. Okay, so all right okay একই রকম হয়ে গেল, ডান। অল রাইট ওকে মুছে ফেলছি। কেমন, এরপর আরেকটা জায়গায় আসি, এটা গেল একটা। এইগুলো বাবা একটা জিনিস বলি, ওই দিন আমাকে এক স্টুডেন্ট মেসেঞ্জারে জিজ্ঞেস করছে স্যার এটা কি হবে, এটা কি হবে। এখন এই যে আমি কথাবার্তাগুলো বলছি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তোমার অবশ্যই উচিত হবে এরকম করা যে এক্সাম্পলগুলো লিখে রাখা আর সাথে নোট আকারে লিখে রাখা, নোট আকারে যে অলরাইট থাকলে সেই অলরাইট দ্বারা কী বোঝাচ্ছে, ব্যক্তি বোঝাচ্ছে না কী বোঝাচ্ছে সেই অনুসারে ইট ওয়াজ বা দে ওয়্যার অথবা হি ওয়াজ এগুলো আনতে হবে, সাথে অলরাইট বা ওকেটা বসাতে হবে। সো এরকম নিয়মগুলো তুমি খাতায় লিখে রাখবে, নিয়ম সাথে এক্সাম্পলসগুলো লিখবা। এর ফলে হবে কি যখনই তুমি খাতা উল্টাও তখন তোমার নিয়মগুলো চোখে পড়বে, কারণ শুধু এক্সাম্পল থেকে তুমি অনেক কিছু নাও বুঝতে পারো বা খুব দ্রুত মনে নাও পড়তে পারে, বুঝতে পারছি? তাহলে একটু দেখবা রুলস হিসেবে যেন লিখে রাখি। ওকে ডান। এবার আরেকটা যখন কোনো সেন্টেন্সে শ SURE শ থাকে তখন আমরা কি করব? ওকে, শ থাকলে যেমন ধরো যদি বাক্যের মধ্যে এরকম দেয় যে he said to me, can I take it? Can I take it? I said sure. I said sure.
হ্যাঁ কেউ শিওর বলে কেউ শিওর বলে যাও, সো এটা আলাদা ব্যাপার। এখন ক্যান আই টেক ইট, হি সেড টু মি ক্যান আই টেক ইট, আমি কি এটা নিতে পারি? আমি বললাম অবশ্যই। এই অবশ্যইটাকে আমি কীভাবে বলছি? শ দিয়ে। ওকে, এখন ফার্স্ট লাইনটা তুমি পাবা, হি আস্কড মি ইফ আই কুড টেক ইট, হি আস্কড মি ইফ আই কুড টেক ইট, এটা তুমি পারবা, এটা আমি যাচ্ছি না, আমি এই লাইনটাকে করছি। আই সেড শ, যখন তুমি শরের আগে পরে কিছু পাচ্ছ না তখন এই সেন্টেন্সটা আই সেড শ, এই সেন্টেন্সটাকে তুমি এইভাবে লিখতে পারবা, আই এনশিওরড হিম, অথবা আই অ্যাসিওরড, দুটো থেকে যে কোনো একটা লিখতে পারবা, এনশিওরড বা অ্যাসিওরড হিম। অর্থাৎ শিওর থাকলে তখন এইভাবে এনশিওরড বা অ্যাসিওরড দিয়ে করবা, যেরকম হি সেড টু মি থ্যাংক ইউ, হি সেড টু মি থ্যাংক ইউ, তখন আমরা কীভাবে করতাম? আমরা তখন করতাম এভাবে, হি থ্যাঙ্কড মি, সরাসরি থ্যাংক শব্দটাকে ইউজ করতাম না? ঠিক একই রকমভাবে শ শব্দটা থাকলেও আমরা এনশিওরড বা অ্যাসিওরড দিয়ে করে দিতে পারবো, হি এনশিওরড, আই এনশিওরড হিম বা আই অ্যাসিওরড হিম। ওকে, শিওর থাকলে এভাবে ইউজ করবা। আর ইট ওয়াজ শিওর হয় না, কেমন গেল গিয়ে। আর এটার একটা ভ্যারিয়েশন আছে, সেই ভ্যারিয়েশনটা দেখাই, না হলে আবার তোর মাথায় এই প্রশ্নটা আসতে পারে। হি সেড টু মি ক্যান আই টেক ইট, আই সেড সার্টেনলি, আই সেড সার্টেনলি, এইভাবেও হতে পারে। এখন শরকে যেভাবে তুই ভার্ব বানিয়েছিস এনশিওরড বা অ্যাসিওরড দিয়ে, সার্টেনলিকে তুই কিন্তু ওভাবে ভার্ব বানাতে পারবি না, কেমন? তাহলে এক্ষেত্রে তুই কী করবি? এই লাস্ট লাইনটা আমি দেখাচ্ছি, আই সেড সার্টেনলি, এটাকে কীভাবে করব? আই আনসার্ড অথবা রিপ্লাইড, আই আনসার্ড অথবা রিপ্লাইড দ্যাট হি, ওকে, আই ক্যান আছে না, ক্যান আই, তাহলে এটাকে আমরা করলে কীরকম হবে? হি কুড টেক ইট সার্টেনলি, হি কুড টেক ইট সার্টেনলি, অথবা হি কুড সার্টেনলি, অর্থাৎ এই সার্টেনলি শব্দটাকে তুমি চাইলে আবার এই জায়গাতেও বসাতে পারো, হি কুড সার্টেনলি টেক ইট। অর্থাৎ যদিও শ এবং সার্টেনলি একই জিনিস বুঝায়, তারপরও শরকে তুমি ভার্ব বানিয়ে দিতে পারছো এনশিওরড বা অ্যাসিওরড দিয়ে, কিন্তু সার্টেনলিকে তুমি ভার্ব বানাবা না, এটা যেরকম আছে সেরকমই বসবে, সেক্ষেত্রে তোমাকে ফুল সেন্টেন্সটা দিতে পারবে। আমি কি এটি নিতে পারি? অবশ্যই। এখন আমি যখন অবশ্যই বললাম, আমি আসলে কী বোঝাতে চাইলাম? আমি বোঝাতে চাইলাম যে সে অবশ্যই নিতে পারে, সে অবশ্যই নিতে পারে। হি কুড সার্টেনলি টেক ইট, ইট কখনো দ্যাট হয় না, ইট এটি থেকে যায়। ওকে, শিওরের ব্যাপারটা সলভ হলো, ডান। আচ্ছা, এবার শিওর অ্যান্ড শিওর গেল গিয়ে, তাহলে আমরা ওকে শেষ করলাম, আমরা অলরাইট শেষ করলাম, আমরা শিওর অ্যান্ড শিওর বা সার্টেনলি শেষ করলাম। এবার আরেকটা সেন্টেন্স দেখায়, ধরো একটা সেন্টেন্স যদি এইভাবে দিই যে এটা একটা প্যাসেজ থেকে দিচ্ছে, সেই জন্য লাইনটা দেখলাম, হু ইজ দেয়ার, হু ইজ দেয়ার, said the doctor, said the doctor, comma, said the doctor, putting his head out of his bedroom window, out of his bedroom window। তুমি যখন প্যাসেজ করবা তখন এই ধরনের জিনিস পাবা। বা এটা আরেকটা এক্সাম্পল দিই যে, আচ্ছা এটা মনে হয় তোমরা ক্লাস 9-10ও করেছো। আর ইউ ব্রাদার্স said
the mistress of the house, pointing at one of the beggars. আচ্ছা, তাহলে এই লাইনগুলো বা এই দুইটা অংশের মধ্যে তুমি একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ। হু ইজ দেয়ার সেড দ্য ডক্টর, ডক্টর বললো ওখানে কে, ওকে। আচ্ছা, এই যে হু ইজ দেয়ার সেড দ্য ডক্টর, এই যে অংশটা আছে, এই সেন্টেন্সটা এখানে শেষ করে দিলে হতো না? হি সে হু ইজ দেয়ার সেড দ্য ডক্টর, বাস এখানে শেষ। কিন্তু না, তারা সাথে কি করেছে দেখো, এক্সট্রা একটা অংশ এনেছে, পুটিং হিজ হেড আউট অফ হিজ বেডরুম উইন্ডো। অর্থাৎ বক্তা যখন কথাটা বলছে তখন বক্তা কোন অবস্থা থেকে, কোন অবস্থান থেকে বা কীরকমভাবে কথাটা বলছেন সেই জিনিসটা বোঝাচ্ছে এই অংশটা দিয়ে, পুটিং হিজ হেড আউট অফ হিজ বেডরুম উইন্ডো। এই কথাটাকে আমরা বলবো বাক্যা কথা। বাক্যা কথা মানে বুঝো, চিটাগনিরা বলে মানে অহেতুক বলা, এটা না বললেও চলতো, এটা শুধুমাত্র ওই সেন্টেন্সটা দিয়ে হয়ে যেত, সেড দ্য ডক্টর দিয়ে সেন্টেন্সটা হয়ে যেত। কিন্তু তারপরও প্যাসেজটা বোঝানোর জন্য কীরকম দিল, পুটিং হিজ হেড আউট অফ হিজ বেডরুম উইন্ডো। আচ্ছা, সেম ঘটনা এখানে দেখ, আর ইউ ব্রাদার্স সেড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, ঘরের মালকিন মহিলাটি বলল তোমরা কি ভাই। এবার কি কখন বলছে দেখো, পয়েন্টিং অ্যাট ওয়ান অফ দ্য বেগার্স। তাহলে তিনজন বেগার্স দাঁড়িয়েছিল, তাদের মধ্যে থেকে একজনকে দেখিয়ে বলল বা একজনকে দিক নির্দেশনা দিয়ে বলল, একজনকে দেখিয়ে বলছে তোমরা কি ভাই। তাহলে এই যে পয়েন্টিং অ্যাট ওয়ান অফ দ্য বেগার্স, এটা ছাড়াও কিন্তু, এই অংশটা ছাড়াও কিন্তু আমার প্যাসেজ বা আমার সেন্টেন্সটা হতো। এটা না দিলেও আমার সেন্টেন্সটাকে আমি ইনডাইরেক্ট করতে পারতাম। সেক্ষেত্রে এই অংশটা কিংবা এই অংশটাকে আমরা বলবো বাক্যা অংশ। আমরা যখন প্যাসেজ ন্যারেশন করতে যাব, এরকম যখনই আসবে তখনই বলবো এটা হচ্ছে বাক্যা অংশ। আর যখনই তোমার প্রশ্নের মধ্যে বাক্যা অংশ বা এরকম এক্সট্রা পার্টটা তুমি পাচ্ছ, তোমার নিয়মটা হচ্ছে এই বাক্যা অংশটাকে তুমি আগে নিয়ে আসবা, তারপর তুমি বাকি অংশটা করবা। যেমন এটার যখন তুমি আনসার করবা তখন আনসারটা হবে এরকম, পুটিং হিজ হেড আউট অফ his bedroom window, comma, comma, bedroom window, comma, the doctor asked. দ্য ডক্টর আস্কড হু ইজ দেয়ারটাকে ইনডাইরেক্ট করে দিচ্ছ। ঠিক একই রকমভাবে এটাকে যখন তুমি আনসার করছো, সো প্রথমে কোত্থেকে শুরু হবে, পয়েন্টিং, পয়েন্টিং অ্যাট ওয়ান অফ দ্য বেগার্স, কমা, কমা, এখানে কমা কেমন, তারপর দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস আস্কড, এরপর এই অংশটা করে দিবা, ইফ দে ওয়্যার বেগার্স। তাহলে আমি তোমাকে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে, যেটা বাক্যা অংশ সেই বাক্য অংশটাকে বাক্যের শুরুতে নিয়ে আসবা, বাক্য অংশটাকে বাক্যের শুরুতে এনে তারপরের অংশটাকে তুমি ন্যারেশন করবা। ঠিক আছে? যদি কোনো এক্সট্রা পার্ট পাও, সে এক্সট্রা পার্টটা তুমি কিভাবে করবা সেটা দেখালাম। ডান? ওকে। সো এরকমভাবে মোটামুটি সেন্টেন্সগুলোতে কী কী থাকতে পারে আর সেন্টেন্সগুলোকে থাকলে আমরা সেন্টেন্সগুলোকে কীভাবে চেঞ্জ করব সেটা তোমাদেরকে দেখালাম। এবার আমরা প্যাসেজে ঢুকবো। প্যাসেজ, কারণ প্যাসেজের মধ্যেও নানা ধরনের ঝামেলা আছে। এখন একটা সেন্টেন্স তোমাকে দেখাই, এটা দেখিয়ে রাখি, পরে একটা প্যাসেজ আমরা করব, তারপর তোমাকে দেখিয়ে রাখি। কারণ অনেক সময় তুমি আমাকে প্রশ্ন করেই বসতে পারো, স্যার এটা কী হবে, কারণ তোমরা তো এখনও পুরোপুরি প্যাসেজ ন্যারেশনে ঢুকো না, মানে আমি তো এখনও পুরোপুরি প্যাসেজ ন্যারেশনে ঢুকি নাই। ধরো এরকম একটা লাইন দিল যে, দ্য টিচার said to the student, if you are free, meet
me after the class, এরকম একটা লাইন। ওকে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ইফ ইউ আর ফ্রি মিট মি আফটার দ্য ক্লাস, যদি তুমি ফ্রি থাকো তাহলে ক্লাসের পর আমার সাথে দেখা করো। এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে এই ইফ ইউ আর ফ্রি এটা একটা অংশ, আবার মিট মি আফটার দ্য ক্লাস এটা একটা অংশ, এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এই অংশটা কিন্তু ইম্প্যারেটিভ। মিট মি আফটার দ্য ক্লাস এটা কিন্তু ইম্প্যারেটিভ, আর ইফটা তো তুমি বুঝতেছো এটা কন্ডিশনাল। ওকে, কন্ডিশনাল একটা স্যার এরকম সেন্টেন্স হতে পারে, হ্যাঁ হতে পারে, কন্ডিশনাল সেন্টেন্স এরকম হতে পারে। কন্ডিশনাল তো আমরা 3 প্রকার দেখেছিলাম, ই প্লাস প্রেজেন্ট, ই প্লাস পাস্ট, ই প্লাস পাস্ট পারফেক্ট, 3টা দেখেছিলাম। এখন ধরো ইফ প্লাস প্রেজেন্ট টেন্স থাকলে আমরা কী করতাম? ইফ প্লাস প্রেজেন্ট টেন্স থাকলে আমরা পরের অংশে শ্যাল, উইল, ক্যান, মে এগুলো আনতাম। যেমন ইফ ইউ কাম I shall go, if you come I should go, if you come I may go, এরকম করে শ্যাল, উইল, ক্যান, মে এগুলো দিয়ে করতে পারি। কিন্তু কখনো কখনো ইফের পর প্রেজেন্ট টেন্স থাকলে পরের অংশটাকে আমরা ইম্প্যারেটিভও করতে পারি। যেমন ইফ ইউ আর সিক গো টু আ ডক্টর, ইফ ইউ আর ইল গো টু আ ডক্টর, ইফ ইউ আর ইল যদি তুমি অসুস্থ হও ডাক্তারের কাছে যাও। তাহলে এই ইফ ইউ আর ইল বা ইফ ইউ আর সিক গো টু আ ডক্টর, এই গো টু আ ডক্টরের অংশটা কি? ইম্প্যারেটিভ। সো এই ধরনের বাক্যগুলো যেগুলো ইফ দিয়ে শুরু হচ্ছে কিন্তু দ্বিতীয় পার্ট সেকেন্ড অংশটা ইফযুক্ত ক্লজটা না, বাকি ক্লজটা যদি ইম্প্যারেটিভ হয় তখন একটু অন্যরকম হয়ে যায়। কেন অন্যরকম হয়ে যায় দেখো, কারণ তুমি যদি অ্যাজ ইউজুয়ালি এটা করতে চাও তাহলে তুমি আটকাবা। দ্য teacher told the student that, assertive to that if he bracket student as if he was free, comma এর পরের অংশটা কিভাবে করবি? মিট মি আফটার দ্য ক্লাস, আমার সাথে ক্লাসের পর দেখা করো। তাহলে মিট মি, এই যে মিট মি আছে এখানে কোনো সাবজেক্ট নাই, আর সাবজেক্ট না থাকার কারণেই হ্যাঁ তুমি বলতে পারো স্যার সাবজেক্ট তো আছে, ইম্প্যারেটিভ না স্যার, স্যার ইম্প্যারেটিভ মানে তো সেকেন্ড পার্সন সাবজেক্ট, ইউ মিট মি। এখন ইউ মিট মি কি তুই এভাবে লিখতে পারবি দ্যাট ইফ হি ওয়াজ ফ্রি হি মেট হিম আফটার দ্য ক্লাস, বা হি উড মিট হিম আফটার দ্য ক্লাস। নো, এগুলো কোনোভাবেই করা যাবে না। আর সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? একটু ঘুরিয়ে দিতে হবে। অর্থাৎ তুমি দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট, এই দ্যাট থেকে ঘুরিয়ে দিতে হবে, টোল্ড দ্য স্টুডেন্ট দ্যাট থেকে ঘুরিয়ে দিতে হবে। তখন করবা কি, এই অংশটাকে ইম্পারেটিভ অংশটাকে আগে নিয়ে আসো, তারপর ইফের অংশটাকে নিয়ে যাও। অর্থাৎ এইভাবে করো, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট টু meet him after the class, to meet him after the class। তাহলে আমি ইম্পারেটিভ অংশটা শেষ করছি, এবার কোথায় ইফের অংশটাতে আই। ইফ হি ব্র্যাকেটের স্টুডেন্টের অ্যাস ইফ হি ওয়াজ ফ্রি। সো এরকম কিছু জিনিস থাকবে যেগুলো আমরা এখনও দেখি নাই, আমরা মাত্র তো বাবা ঢুকছি, আমি প্যাসেজে ঢুকছি না। সো আমি প্যাসেজ যেদিন শেষ করব, সব রুল শেষ করব, তখন তোমাকে বলবো ওকে ইউ ক্যান নাও আস্ক মি ফ্রম এনিওয়ে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আমাকে কর। কিন্তু আপাতত আমি তো তোকে সব কিছু দেখাইনি, এখনও তো আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। ওকে, যাও তাহলে এটা একটু মাথায় রাখ জায়গাটা, যে যদি কোনো সেন্টেন্স ইফ ক্লজ দিয়ে শুরু হয় এবং পরের অংশটা যদি ইম্প্যারেটিভ থাকে, সেক্ষেত্রে প্রথমে কোনটা নিয়ে আসবা? ইম্প্যারেটিভের অংশটাকে নিয়ে আসছো। টু মিট হিম আফটার দ্য ক্লাস ইফ হি ওয়াজ ফ্রি। এখানে হিমের পর চাইলে টিচারের টি দিতেও পারো, নাও দিতে পারো, কারণ তুমি তো এখানে হি দিয়ে এসকে মেনশন করে দিয়েছো। ওকে, তাহলে এটা একটু দেখে রাখো, পারলে এটা নিয়ম হিসেবেও লিখে রাখতে পারো যে ইফযুক্ত অংশের দ্বিতীয় অংশটা বা দ্বিতীয় ক্লজটা যদি ইম্প্যারেটিভ হয়, সেক্ষেত্রে ইম্প্যারেটিভের অংশটাকে আগে আনতে হবে এবং এরপর ইফের অংশটাকে বসানো যাবে। ডান গেল? আচ্ছা, এবার একটা প্যাসেজ করব আমরা, একটা প্যাসেজ। এই প্যাসেজটা করার একটা
কারণ আছে। তুমি হয়তো 9-10 পড়েছো, হয়তো করো নাই, আই ডোন্ট নো, লেটস সি। ওকে, এবং এই প্যাসেজটা করার জন্য আমার একটু শিটের সাহায্য নিতে হবে, কারণ পুরো প্যাসেজটা তো আর আমি মুখস্থ করে বসে নাই, সেজন্য। ওকে, কীরকম দিচ্ছে দেখ। What's your name? What's your name? My little angel. My little angel. Question mark, inverted comma, close. What's your name, my little angel? Question mark, close, inverted comma, close. Okay. আবার inverted comma শুরু, if full stop. Who are you? Question mark, inverted comma, close. Okay. আবার inverted comma শুরু, single inverted. I am Tom, comma, children call me Uncle Tom. Children call me Uncle Tom. Full stop, inverted comma, close. আবার inverted comma শুরু, I'll call you Uncle Tom too, for I like the name. আচ্ছা, এবার কেন এই প্যাসেজটাকে আমি নিয়ে আসলাম? প্রথমত দেখ কথাবার্তাগুলো কীরকম হচ্ছে। হোয়াটস ইয়োর নেম, মাই লিটল এঞ্জেল। হোয়াটস ইয়োর নেম, মাই লিটল এঞ্জেল। তাহলে কেউ একজন প্রশ্ন করেছে, তোমার নাম কি, আমার ছোট্ট পরী। ইফ, হু আর ইউ? ইফ, তুমি কে, এটা তাহলে আরেকজনের। কারণ দেখ এখানে একটা ইনভার্টেড কমা, এখানে একটা ইনভার্টেড কমা, তাহলে এটা একজনের। এখানে একটা ইনভার্টেড কমা, এখানে একটা ইনভার্টেড কমা, তাহলে এই পুরো অংশটা একজনের। আচ্ছা, ইফ, হু আর ইউ? ওকে, এবার প্রশ্নের উত্তরে বলছেন আই অ্যাম টম, চিলড্রেন কল মি আঙ্কেল টম। এটাও একজনের। দেখ ইনভার্টেড কমা শুরু, ইনভার্ট কমা শেষ। আর লাস্টেরটা আরেকজনের, আল কল ইউ আঙ্কেল টম টু, ফর আই লাইক দ্য নেম। এখানেও দেখ ইনভার্ট কমা শুরু, ইনভার্ট কমা শেষ। তাহলে আমরা যেগুলো নীল কালি দিয়ে দাগিয়েছি সেগুলো একজনের কথা, আর যেগুলো কালো কালি দিয়ে আন্ডারলাইন করেছি সেগুলো আরেকজনের কথা। এটা বুঝছি। অ্যান্ড এই প্যাসেজটা তোমার সামনে আনার কারণটা কি? কারণটা হচ্ছে যে দেখো কে কাকে কি বলছে আমরা জানি না। আমরা পরবর্তীতে পুরো প্যাসেজটা শেষ করার পর আমরা বুঝতেছি যে এই লাইনটা আঙ্কেল টমে জিজ্ঞেস করেছে, কাকে বলেছে? ইভকে। আর ইভ উত্তর দিয়ে আবার আঙ্কেল টমকে এগুলো বলছে। ওকে, পুরো প্যাসেজটা শেষ করার পরে গিয়ে দেখেছি। ওকে, কিন্তু প্রথম লাইনে বা প্রথম কোথাও কি ইন্ট্রোডাকশন আছে? প্রথম কোথাও কি আছে? তুমি দেখো যে এরা দুজনই, আঙ্কেল টম আর ইভ, দুজনই কিন্তু দুজনের কাছে অপরিচিত। কারণ আঙ্কেল টম জিজ্ঞেস করছে তোমার নাম কি, এরপর ইভ জিজ্ঞেস করছে তোমার নাম কি। দ্যাট মিনস প্রথমে যখন তারা কথাবার্তা শুরু করছে তখন একজন আরেকজনের কাছে পরিচিত ছিল না। এই লাইনটা মাথায় রাখো। আবার বলছি, যখন তারা কথা বলছে তখন একে অন্যের কাছে পরিচিত ছিল না, কথা বলতে বলতে পরিচিত হয়েছে। তাই তুমি অবশ্যই এই প্যাসেজটা এইভাবে শুরু করতে পারো না যে আঙ্কেল টম আস্কড, এভাবে শুরু করতে পারো না। বা এই লাইনটাকে তুমি এভাবে বলতে পারো না ইভ আনসার্ড দ্যাট হার নেম ওয়াজ ইভ অ্যান্ড আস্কড, করতে পারবা না। কারণ এই লাইনে গিয়ে ইভ পরিচয় দিচ্ছে মাত্র। আর এই লাইনে হোয়াটস ইউর নেম মাই লিটল এঞ্জেল, এই প্রশ্নটা কে করেছে? এই প্রশ্নটা কে করেছে আমরা গিয়ে জানতে পারছি কোথায়? তৃতীয় নাম্বার সেন্টেন্সে, আই অ্যাম টম, সেখানে গিয়ে তিনি পরিচয় দিচ্ছেন। অ্যান্ড তুমি হয়তো গল্পটা আগে জানো, তুমি হয়তো পড়ে ফেলেছো এবং তুমি পড়েই বুঝে গেছো এটা টম আর ইভের মধ্যে কথাবার্তা হচ্ছে। আঙ্কেল টমস ক্যাবিন একটা ছোটদের গল্প আছে, সেখান থেকে নেওয়া হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা দুইজন বক্তা এবং শ্রোতা পরস্পরের মধ্যে পরিচিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তুমি তাদের নাম ইউজ করতে পারবে না।
তুমি এটা বলতে পারবে না আঙ্কেল টম আস্কড, করতে পারবে না। তোমাকে প্রথমটা যিনি বলছেন তাকে স্পিকার, SPEAKER, স্পিকার দিয়ে করবা, আর যিনি উত্তর দিচ্ছেন তাকে লিসেনার দিয়ে করবা, যতক্ষণ পর্যন্ত না নামগুলো উচ্চারিত হচ্ছে। আমি তোমাকে দেখাবো। আচ্ছা, তার আগে ওই আঙ্কেল টম টম ওগুলোতে যাওয়ার আগে এখানে আরেকটা জিনিস খেয়াল কর, মাই লিটল এঞ্জেল আছে, দেখেছিস? মাই লিটল এঞ্জেল, অর্থাৎ আঙ্কেল টম ইভকে কি ডেকেছে? আমার ছোট্ট পরী, আমার ছোট্ট পরী। এখন আসলে কি ইভ পরী ছিল? ইভের ডানা ছিল? ইভ উড়ে উড়ে বেড়াচ্ছিল? না। তাহলে ইভ পরী ছিল না। তারপরও ইভকে আঙ্কেল টম কি ডেকেছে? মাই লিটল এঞ্জেল, আমার ছোট্ট পরী। তাহলে যেটা তার নাম নয় বা সে যেটা নয় তাকে যদি সেই নামে ডাকা হয় বা সেইভাবে তাকে ডাকা হয়, তখন আমরা কি আনতাম মনে আছে? ভোকেটিভস। ওই যে তবারক চাচা, চবরক চাচা, জিন্দাবাদ, যে মনে আছে আমরা কথা বলছিলাম, অ্যাড্রেসিং দিয়ে করতে হয়। কেমন? তাহলে যেহেতু লিটল এঞ্জেল, আসলে ইভ লিটল এঞ্জেল ছিল না, কিন্তু তাকে লিটল এঞ্জেল ডাকা হচ্ছে, তাই আমরা এটা শুরু করব কি দিয়ে? অ্যাড্রেসিং দ্য লিসেনার। এই জায়গাটা দেখ, অ্যাড্রেসিং দ্য লিসেনার as his little angel, comma, addressing the listener as his little angel, comma, the speaker asked what's মানে কি বাবা? what's মানে হচ্ছে what এবং is। আর আমরা জানি যে এই অক্সিলারিটা প্রথমত WH বসে যাবে, ওয়াট বসে যাবে, এবং এই অক্সিলারিটা কোথায় চলে যাবে? সাবজেক্টের পরে। সাবজেক্ট ইয়র না, সাবজেক্ট হচ্ছে ইয়র নেম, তোমার নাম। তাহলে হোয়াট হার নেম ওয়াজ। বুঝলি কিনা দেখ, addressing the listener as his little angel, comma, the speaker asked what her name was. ওকে, এখন তুমি বলতে পারো স্যার এখানে হিজ কেন দিলেন, এখানে হার কেন দিলেন? আরে বাবা, হিজ কেন দিচ্ছি, হার কেন দিচ্ছি? এরা তো ওরা দুইজনে দেখছে না। আঙ্কেল টম যখন ইভকে দেখলো তখনই তো বুঝতে পারছে যে ইভ একটা মেয়ে, বা ইভ যখন আঙ্কেল টমকে দেখছে তখন আঙ্কেল টমকে তো দেখেই বুঝতে পারছে যে ইনি একজন পুরুষ। ওইখানে তো আর পরিচয় দেওয়ার ব্যাপার নাই যে হ্যাঁ ইনি পুরুষ নাকি মহিলা, এই পরিচয়টা তো দেওয়ার দরকার নাই। পরিচয় কোনটা দেওয়ার দরকার? নাম চিনতো না, নামটা জানার দরকার ছিল। সেজন্য আমরা কি করেছি? হিজ এবং হার বসিয়ে দিতে পেরেছি। ডান। ইভ, কে বলছে এটা? ইভ বলছে যে ইভ। অ্যান্ড তুমি কি এটা বলতে পারবা ইভ আনসার দ্যাট? না, বলতে পারবা না, কারণ এই লাইনটা বলার আগ পর্যন্ত, ইভ শব্দটা উচ্চারণ করার আগ পর্যন্ত সে আঙ্কেল টমের কাছে পরিচিত ছিল না। তাই এই লাইনটা শুরু হবে দ্য লিসেনার আনসার্ড, অথবা রিপ্লাই, তুমি যেটা দাও, আনসার্ড দ্যাট। দ্য লিসেনার আনসার্ড বা রিপ্লাই দ্যাট। এখন তোমার নাম কি? ইভ। তোমার নাম কি? ইভ। এটা হচ্ছে ইনফর্মাল উত্তর। তোমার নাম কি? আমার নাম ইভ। এটা হচ্ছে ফর্মাল উত্তর। ফর্মাল আর ইনফর্মাল বুঝিস তো না? ওই যে ভাই বন্ধু বেড়াদারদের সাথে আমরা যা করি না, কেমন আছিস? ভালো আছি, জোস আছি। সো এগুলো হচ্ছে ইনফর্মাল কথাবার্তা। আর ফর্মাল কোনটা? কেমন আছিস? জি আমি ভালো আছি। এই যে পূর্ণাঙ্গ বাক্য দেওয়ার কথা বলেছিলাম কোনো একটা ক্লাসে, সো সেই পূর্ণাঙ্গ বাক্যটা তোমাকে দিতে হবে। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তোমার নাম কি, তুমি বলবা জাহেদ। না, তুমি অভদ্র। অভদ্র মানে কি? এটা ফ্রেন্ডদের কাছে বলা যায়, কিন্তু তোমার কলেজের প্রিন্সিপাল তোমাকে জিজ্ঞেস করছে এই তোমার নাম কি, তখন তুমি যদি বলো জাহেদ, তখন তিনি ধরে নেবেন যে তুমি অভদ্র। তোমাকে কি বলা উচিত? তোমার কি বলা উচিত? তোমার বলা উচিত জি আমার নাম জাহেদ। এখন যেটা বলো বা না বলো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার নাম জাহেদ এই পুরোটা বলতে হবে। সো একই রকমভাবে আঙ্কেল টম যখন ইভকে জিজ্ঞেস করছে হোয়াটস ইয়োর নেম, তখন ইভ আসলে কি উত্তর দিবে? মাই নেম ইজ ইভ। ফর্মাল এটা, মাই নেম ইজ ইভ। আর এই মাই নেম ইজ ইফকে যদি আমরা ইনডাইরেক্ট করি তখন আনসারটা কীরকম আসবে? হার নেম ওয়াজ ইভ।
দেখছিস এই অংশটা, হার নেম ওয়াজ ইভ, এই হার নেম ওয়াজ এটা কিন্তু আমার প্রশ্নে নাই, এটা নিজের থেকে আনতে হয়েছে প্যাসেজ ন্যারেশন হিসাবে। তাহলে হোয়াট হার নেম ওয়াজ, দ্য লিসেনার আনসার দ্যাট হার নেম ওয়াজ ইভ, শেষ হয় নাই, সাথে কিন্তু আরেকটা প্রশ্ন আছে, ইভের পর আরেকটা প্রশ্নও তার সাথে আছে, অর্থাৎ ইভ দুইটা কথা বলছে, আর এরকম দুইটা কথা হলে আমরা অ্যান্ড দিয়ে যোগ করে দিই, হার নেম ওয়াজ ইভ অ্যান্ড পরেরটা কীরকম ইন্টারোগেটিভ না, অ্যান্ড আস্কড, এবার হু আর ইউ, অ্যান্ড আস্কড who he was, auxiliary সাবজেক্টের পর চলে গেল, and asked who he was. ওকে, আচ্ছা, এবার আই এম টম তো আমি পরে আনা জানছি, কথাটা কে উত্তর দিচ্ছে, উত্তরটা কে দিচ্ছে, আমরা প্রথম লাইনেই সেই হোয়াটস ইয়োর নেম যে বলেছে সেই তো বলছে আই এম টম, তাহলে এই হোয়াটসকে যে বলেছে তার জন্য আমরা কি এনেছি দেখো, স্পিকার, তাহলে তুমি স্পিকার দিয়ে শুরু করবা। The speaker answered, কেন answered, কারণ প্রশ্ন ছিল, answered that পরের লাইনটা, he was Tom and দিয়ে যুক্ত করে দিচ্ছি, and টোল দ্যাট দিতেও পারো, আর না দিলেও কোনো অসুবিধা নেই, ওরা একটা কমা দিয়ে ছেড়ে দিয়েছে, তো তুমিও কমার পরিবর্তে একটা অ্যান্ড দিয়ে ছেড়ে দিতে পারো। হি ওয়াজ টম অ্যান্ড চিলড্রেন কল্ড, পাস্ট টেন্সে চলে যাবে, কল্ড হিম আঙ্কেল টম। তাহলে প্যাসেজটা কীরকম হলো দেখ, addressing the listener as his little angel, comma, the speaker asked what her name was. The listener answered that her name was Eve and asked who he was. Who was he হবে না, দেখো who was he না, কারণ ওটা ইন্টারোগেটিভ থেকে যায়, who he was. The speaker answered that he was Tom and children called him Uncle Tom. শেষ। এবার I'll call you Uncle Tom too, তুমি চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ আমি ফার্স্ট লাইনটা মুছে দিচ্ছি, এখানে আর লেখার জায়গা নেই। ওকে, তাহলে এবার দেখ লাস্ট লাইনটা, I'll call you Uncle Tom too for I like the name. এটা কার কথা, ইভের জন্য আমরা এর আগে কি বসিয়েছিলাম দেখছিলাম, লিসেনার বসিয়েছিলাম, দ্য লিসেনার আনসার দ্যাট। এখন এই লাইনটাতে যখন আসছে আমরা I'll call you Uncle Tom too, ততক্ষণে কিন্তু পরিচয় হয়ে গেছে, ততক্ষণে আমরা জেনে গেছি যে I'll call you Uncle Tom too এটা আসলে কে বলছে, ইভ বলছে, ফলে এখন আর লিসেনার আনার দরকার নাই, এখন ইভ দিয়ে করবা, call Uncle Tom too। তাহলে ইভ told that, ইফ কেন এনেছি সেটার ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা দেখো, কারণ অলরেডি ইফ তার পরিচয় দিয়ে ফেলেছে এবং আমরাও লিখে ফেলেছি যে হার নেম ওয়াজ ইভ বলার পর আবার লিসেনার বলার দরকার নেই, কারণ লিসেনারের সাথে অলরেডি পরিচয়, বা লিসেনার বলতে কাকে বুঝেছে সেই পরিচয়টা অলরেডি হয়ে গেছে, তাই আমরা এবার আর লিসেনার না বসিয়ে ইভে চলে আসছি। এই জন্যই এই প্যাসেজটা নিয়ে আসা, এই প্যাসেজটা বেছে নিয়ে আসে এই কারণে যে এই প্যাসেজের মধ্যে প্যাচ আছে, প্রথমে দেখেই তুমি বুঝতে পারবে না কে কাকে কোন দিকে কী কথাবার্তা বলছে, ফার্স্ট ওয়ান। সেকেন্ড, কোনটার জন্য কী আনছো, অ্যাড্রেসিং আনছো কি আনছো না। সেকেন্ড, থার্ড, কখন গিয়ে লিসেনার ইভ হয়ে যাচ্ছে। ওকে, এই জিনিসগুলো দেখানোর জন্যই এই প্যাসেজটা করানো। ইফ টোল দ্যাট, আই মানে হচ্ছে শি, আল মানে শি উড কল হিম Uncle Tom too for she liked the name. ওকে, এটাই গেল পুরো প্যাসেজটা। সো আমরা একটা ভিন্নধর্মী প্যাসেজ ট্রাই করলাম এই কারণে যাতে তুমি আনসার করতে পারো। ওকে, সো আমরা আজকের ক্লাসটাতে আর টানবো না,
আজকের ক্লাসটা আমরা এখানেই ক্লোজ করছি, কারণ তোমাদের সাথে এরপর আমার কিছু কথা আছে, কথাবার্তাগুলো বলবো। সো আজকে এতই পর্যন্ত থাকলো, আগামী ক্লাসগুলোতে আমরা আরও কিছু ন্যারেশন নিয়ে আলোচনা করব। ওকে, এবার মুছে ফেলি, এটা মুছে ফেলি। ওকে, আজকে রোববার 18 তারিখ, এবং আমি যতদূর জানি, আমার জানাটা ভুলও হতে পারে, যে আগামী বুধবার মনে হয় ঈদুল আজহা, আগামী বুধবার মনে হয় ঈদুল আজহা, মানে কোরবানি ঈদ আগামী বুধবার অথবা আগামী বৃহস্পতিবার, মেবি, আই এম নট শিওর। ওকে, জানি না। সো যেটাই হোক, আগামী মঙ্গলবার এবং আগামী বৃহস্পতিবার এই দুইটা দিন তোমাদের ক্লাস বন্ধ থাকবে, ঈদুল আজহা ছুটি থাকবে। তোমাদের ক্লাস নেক্সট হবে নেক্সট সানডে। আজকে রোববার ক্লাস হলো, মঙ্গল আর বৃহস্পতিবার এই দুদিন তোমাদের ক্লাস বন্ধ থাকবে। আর এরপর তোমাদের নেক্সট ক্লাস হবে আজকে হচ্ছে 18 তারিখ, না সরি, আজকে কি 18 তারিখ? আজকে তো 18 না, জুলাই ঠিকই তো ছিল, জুলাই। ওকে, আজকে হচ্ছে 18 তারিখ, রোববার। হ্যাঁ ঠিক আছে, আগামী রোববার, দ্যাট মিন্স 25 জুলাইতে আমরা আবার রাতের 9টায় ক্লাস করছি, ঠিক আছে? এটা গেল একটা বিষয়। এখন যদি তোমার মনে হয় যে বন্ধ কম হয়ে গেছে, কিচ্ছু করার নেই, এই কারণেই বলছি, কারণ আমাদের ন্যারেশন এখনও আমরা মোটামুটি ন্যারেশন নিয়ে কমপক্ষে আরও 3-4টা ক্লাস যাবে ন্যারেশন, তারপর আমি অন্য টপিকে যেতে পারবো। সো সেই জন্য আমি ক্লাস মিস দিতে চাইছি না। আর এবারের কোরবানির ঈদে কয়জন বাড়ি যাবা আর গেল কয়দিন থাকতে পারবো আমি জানি না, কারণ 23 বা 24 তারিখ থেকে তো আবার কঠোর লকডাউনে পড়ে যাচ্ছি। সো তখন তোমাকে হয় বাড়িতে, নাহলে শহরে, যে কোনো এক জায়গায় থাকতে হচ্ছে, কেমন? সো তুমি যেখানেই থাকো না কেন, তুমি ক্লাস করতে পারবা। যদি তুমি গ্রামে যাও এবং 25 তারিখ ক্লাস করতে না পারো, তাহলে তারপরে ক্লাসগুলো তুমি করতে পারবা না, কারণ তুমি তখন মুভ করতে পারছো না। 23 তারিখের পর থেকেই তো কঠোর লকডাউন, সো তুমি মুভ করতে পারছো না। আর যদি 25 তারিখ রোববার তুমি ক্লাস করতে পারো, তাহলে পরের ক্লাসগুলো তুমি করতে পারবা। সো সেই জন্যই বলছি যে আগামী রোববার পারবা, মানে কি, তুমি নেটওয়ার্কের মধ্যে থাকা না থাকা, কারণ অনেকে গ্রামের বাড়িতে যায়, গ্রামের বাড়িতে গেলে ওয়াইফাই পায় না, বা সেখানে নেটওয়ার্ক উইক থাকে, এসব প্রবলেমের কথার জন্য বলছি আর কি। সো মোদ্দা কথা হলো এটা, আগামী রোববার 25 জুলাই আমাদের ক্লাস আবার শুরু হবে। মঙ্গল আর বৃহস্পতি এই দুইটা ক্লাস আমরা অফ রাখছি, এটা গেল এক। দ্বিতীয়ত, আজকে রোববার, আজকে ক্লাসটা শেষ হওয়ার পর কমেন্ট সেকশন দেওয়া হবে, এবং এই কমেন্ট সেকশনটা আজকে রাতের 12টা, 12:30, 1টা দেওয়া হবে। আগামীকাল সোমবার 11টা, 12টা, 1টা পর্যন্ত থাকবে কমেন্ট সেকশনটা, এবং সেখানে তোমার যত কমেন্ট থাকে বা কোয়েশ্চেন থাকে আজকের ক্লাসটা নিয়ে, আজকে আমরা বেশি কিছু পড়ি নাই, কেন পড়ি নাই সেটাও বলেছি, আজকের ক্লাসটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাসের টপিকের উপর, বাইরের কোনো টপিক এখন জিজ্ঞেস করো না, কারণ এমন কিছু টপিক রয়ে গেছে যেগুলো আমি আলোচনা করি নাই, তাই শুধু জিজ্ঞেস করে কোনো কিছু লাভ হবে না। সো ওগুলো না, আজকের ক্লাসে যা পড়েছি সেগুলোর উপর কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা করে ফেলবা কমেন্ট সেকশনে। আর কালকে রাত 12টার পর যখন কমেন্ট সেকশনটা আমি ডিলিট করে দিব, তখন গ্রুপে আমি একটা শিট আপলোড করব, একটা শিট, যেখানে প্রায় কয়টা প্যাসেজ থাকবে, 17টা, যেখানে 17টা প্যাসেজ থাকবে। আর সেই 17টা প্যাসেজের মধ্যে কোন কোন প্যাসেজগুলো তুমি করবা সেটা আমি বলেই দিই। 17টা প্যাসেজ থাকবে, নাম্বার থাকবে, এবং সেই 17টা প্যাসেজের মধ্যে এই প্যাসেজগুলো তুমি হোমওয়ার্ক হিসেবে খাতায় করবা। 1 2 3 4 5। আচ্ছা, আমি মনে হয় একটু শর্টকাট করলে ভালো হবে। কোনগুলো করবা না, আচ্ছা আমি ওখানে শিটটা যেখানে আপলোড করবো এটা থাক, কারণ আমাকে একটু দেখতে হবে, সবগুলো প্যাসেজ পড়ে দেখতে হবে যে কোনগুলো তুমি করতে পারবা আপাতত, কোনগুলো পারবা না, কারণ কিছু প্যাসেজের কিছু জিনিস আছে যেগুলো আমি এখনও আলোচনা করিনি। সো আগামীকাল সোমবার
কমেন্ট সেকশন ডিলিট করার পর একটা শিট আপলোড করা হবে, আর সেখানে কিছু নাম্বার তোমাকে বলা হবে, প্যাসেজের নাম্বার বলা হবে যে এই প্যাসেজগুলো তুমি খাতায় একটু করো, যেগুলো তুমি পারবা মনে হচ্ছে আমার, সেগুলো নাম্বার দিব এবং সেগুলো তুমি খাতায় করবা। কারণ খাতায় করে আমাকে ছবিতে আপলোড করতে হবে তা না, খাতায় করার পর তোমার কাছেই থাকবে সেটা। আমি পরবর্তী ক্লাসগুলোতে 2-3টা করে করে আনসারগুলো বলবো, ওই প্যারাগুলো আনসারগুলো বলবো, তখন তুমি তোমার খাতার সাথে মিলিয়ে নিবা। তখন যদি তোমার কোথাও কোনো ভুল হয় তুমি একটু মার্ক করে রেখে আমাকে আবার কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবা। অর্থাৎ এই কোরবানির ঈদে যে 2টা ক্লাস আমাদের হচ্ছে না, মঙ্গলবার বা বৃহস্পতিবার যে 2টা ক্লাস হচ্ছে না, সেই 2টা ক্লাসের জন্য না হোক ক্লাস, আমি কিন্তু তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি। কিছু প্যারা থাকবে, একটা শিটের কিছু প্যারাগ্রাফ থাকবে, প্যারা থাকবে, সেই প্যারাগুলো বা প্যাসেজগুলো তুমি বাসায় করছো, খাতায় করে রাখছো। আর রাখার পর যখন আমরা আবার আগামী রোববার থেকে ক্লাস শুরু করব, তখন সেগুলোর আনসার আমি দিয়ে দিব বা মুখে বলা শুরু করব বা বুঝিয়ে দিব। ওকে, আর সাথে খুব সম্ভবত আগামী রোববারের ক্লাসে আমরা সব কিছু শেষ করতে পারবো, মানে আমার পক্ষ থেকে আলোচনা করা যা যা থাকবে সেগুলো হয়তো শেষ করতে পারবো। তারপরও ন্যারেশন কখনো শেষ হয় না, দেখবে কিছু নতুন নতুন জিনিস চলে আসে যেটা হয়তো আমি আলোচনা করি নাই, তখন প্যাসেজ করতে গিয়ে হয়তো ওই আলোচনাটা আবার আসবে। ওকে, সো আপাতত ভালো থাকো, এটা ভালো করে কাটাও, আর সাথে যে প্যাসেজগুলো দাগিয়ে দিব সেগুলো একটু বাসায় করে ফেলবে। ওকে, থ্যাংক ইউ দেন স্যার, বা বাই, টেক কেয়ার।